স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের তাবিয়া আক্তার ম্যাডাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের লেকচারার। আজকে বিবিএ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সটির কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা শুনব। শুরুতেই আমি তোমাদেরকে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে পার্টটি সেখানে নিয়ে যাচ্ছি। প্রথমেই তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের এই দুনিয়া ইউনিভার্সিটি কলেজ কর্তৃক আয়োজিত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য আয়োজিত অনলাইন ক্লাসটিতে। আজকের ক্লাসে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পোর্টফোলিও রিস্ক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমরা শিখব যে পোর্টফোলিও জিনিসটা কি এবং তার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা সম্পর্কে। শুরুতেই জেনে নেওয়া যাক যে পোর্টফোলিও রিস্ক কি। এখানে তোমাদের জন্য যেই সংজ্ঞাটি উপস্থাপন করা হয়েছে এটি হচ্ছে কিটসি প্রিন্সিপালস অফ ফাইন্যান্স মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের বই থেকে নেওয়া হয়েছে। Portfolio risk is not the average of the risk or standard deviation, যেটাকে সংক্ষেপে সিগমা দ্বারা এখানে উপস্থাপন করা হয়েছে, of the individual securities held in the portfolio. তার মানে কি বোঝাচ্ছে যে পোর্টফোলিও রিস্ক ইজ নট দ্য এভারেজ অফ দ্য রিস্ক, অথবা বলা যায় যে এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট সিকিউরিটির যে রিস্ক সেটাকে বোঝাচ্ছে না, বরং এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা পোর্টফোলিওতে যতগুলো ইনভেস্টমেন্ট থাকে তার সবগুলো ইনভেস্টমেন্টের রিস্ক গুলো নিয়ে এভারেজ যে রিস্কটা ক্যালকুলেশন করে বের করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও রিস্ক। To determine the portfolio risk, we have to consider the interrelationship or co-movements among the security returns. এখানে যেটা বলা হচ্ছে টু ডিটারমাইন, যদি এটাকে আমরা ক্যালকুলেট করতে চাই বা ডিটারমিনেট করতে চাই যে পোর্টফোলিওর রিস্কটাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু, কি বলা হচ্ছে? উই হ্যাভ টু কনসিডার দ্য ইন্টার রিলেশনশিপ। এই শব্দটার উপরে জোর দেওয়া হয়েছে, দ্য ইন্টার রিলেশনশিপ অর কো মুভমেন্টস, ইন্টার রিলেশনশিপ অর কো মুভমেন্টস অ্যামাং দ্য সিকিউরিটি রিটার্নস। তার মানে হচ্ছে যে সিকিউরিটি রিটার্নগুলো আসবে সেগুলোর আসার, সে রিটার্নটা পাওয়ার যে টেন্ডেন্সিটা বলতে বোঝাচ্ছে ওই প্রত্যেকটা সিকিউরিটির আলাদা আলাদা যে রিটার্নগুলো আসে, সে একটা রিটার্নের সাথে আরেকটা রিটার্নের যে ইন্টার রিলেশনশিপটা এবং তাদের কো মুভমেন্টস, মানে একটা রিটার্নের গতি যেদিকে যাচ্ছে আরেকটা সিকিউরিটির রিটার্নটা কি সেই একই দিকে মুভ করছে নাকি বিপরীত দিকে মুভ করছে, নাকি একটা আরেকটাকে একেবারেই একটা হয়তো বা পজিটিভলি যাচ্ছে, একটা হয়তো বা নেগেটিভলি যাচ্ছে। হ্যাঁ, এই রিলেশনশিপটার উপর ভিত্তি করেই মেইনলি আমাদেরকে পোর্টফোলিও রিস্কটাকে মেজার করতে হবে। আচ্ছা, তাহলে এখন তো বুঝলাম যে এই ইন্টার রিলেশনশিপ বা কোভ মুভমেন্টস অ্যামাং দ্য সিকিউরিটি রিটার্নস এর আলোকে আমাকে পোর্টফোলিও রিস্কটা মেজার করতে হবে, কিন্তু কিভাবে করব? আচ্ছা, নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ টু মেজার কো মুভমেন্টস অর ইন্টার রিলেশনশিপস ইন সিকিউরিটি রিটার্নস।
ঠিক আছে? তাহলে কি করতে হবে? There are two ways statistical measures like correlation coefficient. তার মানে হচ্ছে আমাদের হাতে ২ টা statistical measures এর আ আ উপায় আছে। যে ২ টার মাধ্যমে আমরা এই ইন্টার রিলেশনশিপ এর উপর ভিত্তি করে পোর্টফোলিও রিটার্ন গুলোর যে ইন্টার রিলেশনশিপ বা ইনভেস্টমেন্ট সিকিউরিটি গুলোর যে ইন্টার রিলেশনশিপটা আছে সেটাকে মেজার করতে পারবো এবং সেই মেজারমেন্টের আলোকে কিন্তু আমরা পোর্টফোলিও রিস্কটাকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে সেই স্ট্যাটিস্টিক্যাল মেজার্স গুলো কি, কি? একটা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট আরেকটা হচ্ছে কোভ্যারিয়েন্স। এখন এই ২ টাকে আবার আলাদা, আলাদা করে যে সূত্রগুলোর আলোকে আমরা বের করতে পারি সেগুলো এখন আমরা দেখব। তাহলে ১ম এ আমরা আলোচনা করব হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট সম্পর্কে। আচ্ছা দেখো, কোরিলেশন কোএফিশিয়েন্ট আমরা তো জানি যে এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টার্মস, হ্যাঁ? কিন্তু তারপরেও আমাকে যদি পোর্টফোলিও রিস্কটা বের করতে হয় তাহলে কিন্তু এই টার্মস গুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে এবং এগুলোর আলোকেই মূলত আমাকে আমার পোর্টফোলিও রিস্কটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তাহলে কোরিলেশন কোএফিশিয়েন্ট যেটাকে আমি এই সাইনটা দিয়ে প্রকাশ করেছি ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজারি যেটা আমরা সবাই জানি অফ দ্য রিলেটিভ রিলেটিভ এই শব্দটার উপর জোর দেওয়া হয়েছে রিলেটিভ কো মুভমেন্টস বিটুইন সিকিউরিটি রিটার্নস। এটা বলা হচ্ছে কি ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজারি কোরিলেশন কোএফিশিয়েন্ট হচ্ছে এমন একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারি যেটা দ্বারা কি করা হয় অব যেটা দ্বারা বিভিন্ন সিকিউরিটির যে রিটার্ন গুলো আসে সেগুলোর মধ্যে যে সেগুলোর যে মুভমেন্টস থাকে সেটাকে মেজার করা যায়। আচ্ছা, তারপরেরটা কি বলছে? It measures the extent to which returns on any two securities are related. তার মানে ২ টা সিকিউরিটিতে একের অধিক সিকিউরিটি থাকবেই। কিন্তু তার সাথে কি করতে হবে? সিকিউরিটিজ গুলোর মধ্যে একটা রিলেশন থাকতে হবে। হ্যাঁ? ইট মেজার্স দ্য তাহলেই কিন্তু কোরিলেশন কোএফিশিয়েন্ট এর সূত্রটা এখানে প্রয়োগ করা যাবে। আদারওয়াইজ সম্ভব নয়। দ্যাট ইস দ্য এমন হতে পারে যে তারা আ একই ইনভেস্টমেন্ট সেক্টরের আন্ডারে হতে হবে। দ্য মেজার ইস দ্য এক্সটেন্ট টু হুইচ রিটার্নস অন এনি টু সিকিউরিটিজ আর রিলেটেড। আচ্ছা, এখন আরেকটু বিশদভাবে বা একটু বিস্তারিত জানবো সেটা কি? The correlation coefficient always lies in the range from -1.0 যাকে বলা হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন টু +1 পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তার মানে আমাদেরকে একটা এরিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কোরিলেশন কোএফিশিয়েন্টের যে মানটা সেটা সবসময় -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে থাকবে। আর -1 যেটা সেটাকে ধরা হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। মানে এই রিলেশনটা টোটালি 100% নেগেটিভ দিকে নেগেটিভ। আর যেটা +1 সেটা দ্বারা বোঝাচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। দ্যাট ইজ আমার যে রিটার্নটা আছে সেটা টোটালি একটা প্লাস বা পজিটিভ রিলেশনশিপ কোরিলেশনের মধ্যে আছে। আচ্ছা, a positive correlation coefficient indicates that the returns of two securities move in the same direction. এই পজিটিভ নেগেটিভ বুঝলাম, হ্যাঁ? যে পজিটিভ থাকলে বুঝে নিব যে আমার সিকিউরিটি রিটার্নটা একটা ভালো সাইডে আছে বা পজিটিভ, পারফেক্টলি পজিটিভ ভালো দিকে আছে। আর নেগেটিভ হলে -1 হলে বুঝবো পারফেক্টলি নেগেটিভ কম্বিনেশন আছে। কিন্তু এই পজিটিভ নেগেটিভ দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে a positive correlation coefficient indicates that the returns of two securities move in the same direction. আমরা আগেই বলেছিলাম
যে কোরিলেশন কোএফিসিয়েন্ট দ্বারা একের অধিক সিকিউরিটির মধ্যে যে রিলেশনটা আছে সেইটার একটা সেইটাকে মেজার করা হয়। তাহলে এখন দেখা যাচ্ছে যদি আমার কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা +1 বা পজিটিভ হয়, তার মানে আমরা বুঝে নিব যে ওই যে একের অধিক সিকিউরিটি গুলো আছে যেখান থেকে আমি রিটার্ন পাচ্ছি, সেই ২ টার রিটার্ন রেটটা আ একই দিকে যাচ্ছে। মুভমেন্ট তাদের মুভমেন্টটা কি একই দিকে সেম ডাইরেকশন এ যাচ্ছে। হ্যাঁ? আর অন্যদিকে কি হচ্ছে while a negative correlation coefficient implies that প্রকাশ করে যে they move in the opposite direction, তাদের মধ্যে কি নেগেটিভ মানে কি অপোজিট, একটা হয়তো পজিটিভের দিকে যাচ্ছে আর একটা নেগেটিভের দিকে যাচ্ছে, তারা অপোজিট ডিরেকশনে মুভ করছে। আবার এমনও হতে পারে -1 এবং +1 এই ২ টার মাঝখানে কিন্তু একটা জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে 0। তাহলে এই 0 টার কি কাজ? কোরিলেশন কোএফিসিয়েন্ট এর ক্ষেত্রে আ 0 মানে কি? কোন রিলেশনশিপই নাই। হ্যাঁ, তাই না? তার মানে হচ্ছে a zero correlation coefficient implies that প্রকাশ করে যে the returns from two securities are not correlated. তার মানে তাদের মধ্যে আসলে কোরিলেশনই যে রিলেশনশিপটা সেটা তৈরিই হয়নি। হুম? সেখানে কোনো রিলেশনশিপ নেই। এই গেল কোরিলেশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ? এটাকে আরেকটু স্পষ্টভাবে যদি বুঝতে চাই তাহলে এভাবে প্রকাশ করা যায়। If the stocks are positively correlated but not perfectly, হয়তো ২ টা সিকিউরিটির মধ্যে পজিটিভ রিলেশনশিপ আছে, দ্যাট ইজ একটার কো-মুভমেন্টস বা রিটার্ন টেনডেন্সিটা আ যেদিকে যাচ্ছে আরেকটা সিকিউরিটির রিটার্ন টেনডেন্সিটা ওই একই গতিতে যাচ্ছে। আ বাট নট পারফেক্টলি, কিন্তু পুরোপুরিভাবে পারফেক্টলি না, দেন উই ক্যান রিডিউস যদি এরকম সিচুয়েশন হয়। দেখা গেল যে একটা হয়তোবা যেই লাইন ফলো করছে হুবহু একই, হয়তো ওই দিক বা ওই রাস্তাটা ফলো করা হচ্ছে কিন্তু হুবহু ওই লেভেলটা, ওই রিটার্ন লেভেলটা হয়তো কাছাকাছি আছে, পুরোপুরি ওই লাইনটার উপর দিয়ে যাচ্ছে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এটার উপর ভিত্তি করে কিন্তু একটা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি। তখন আমার ডিসিশনটা কি হবে? তখন আমার ডিসিশনটা হবে, then we can reduce the risk but cannot eliminate it completely. তখন আমরা কি করব? আমাদের ঝুঁকি গ্রহণ করার যে টেনডেন্সিটা ব্যবসার ক্ষেত্রে, সেই ঝুঁকিটাকে রিডিউস করার চেষ্টা করব। কিন্তু এই প্রজেক্টটাকে টোটালি আমরা বাদ দিব না। এখান থেকে কিন্তু এই কোরিলেশন কোএফিসিয়েন্ট এর মাধ্যমে কিন্তু আমরা অনেক বড় একটা ডিসিশন নিতে পারলাম। সেটা কি? যে আমার একের অধিক যদি সিকিউরিটি থাকে, ২ টা যদি একই আ হুম আ প্যাট একই পজিটিভলি কোরিলেটেড হয়ও, সেক্ষেত্রে আমি কি করব? যে আমার আ একটা সিকিউরিটি হয়তোবা খুব ভালো যাচ্ছে, ওটার রিটার্ন রেটটা খুব ভালো যাচ্ছে, আরেকটা হয়তো কাছাকাছি যাচ্ছে। তাহলে যেটা কাছাকাছি যাচ্ছে আমি চেষ্টা করব কি সেইটার যে রিস্ক লেভেলটা আছে সেটাকে কমিয়ে ফেলার জন্য, হ্যাঁ? কিন্তু এটাকে একেবারে বাদ দিব না। কারণ কি? এটা কিন্তু আমার যে হাইয়েস্ট রিটার্ন রেট আছে তার কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, যদি বিপরীত হয়, বিপরীত হয় বলতে বাট when securities are perfectly negatively correlated, যদি গুলা টোটালি নেগেটিভলি কোরিলেটেড হয়, যেটা আগেই ডিসকাস করা হয়েছিল, সেটা কি? একটা হয়তো উত্তর মেরুতে যাচ্ছে, আরেকটা দক্ষিণ মেরুতে, মানে অপোজিট ডিরেকশন এ থাকে। একের অধিক সিকিউরিটি, হ্যাঁ? একটা পোর্টফোলিওর অন্তর্ভুক্ত একের অধিক সিকিউরিটি যাদের মধ্যে যাদের রিলেশনশিপটার উপর ভিত্তি করে আমি আমার ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিবো, সেটা যদি নেগেটিভলি কোরিলেটেড হয়, দ্যাট ইস একের অধিক সিকিউরিটি গুলা ২ টা আ ২ টা ২ দিক দিয়ে মুভ করে, নেগেটিভলি তারা কোরিলেটেড হয়। তাহলে আমরা যে ডিসিশনটা নিব সেটা হচ্ছে দেন উই ক্যান এলিমিনেট
অল পোর্টফোলিও রিস্ক। তখন আমরা চেষ্টা করব কি আমার পোর্টফোলিওর যতগুলো সিকিউরিটি আছে সবগুলার রিস্ক লেভেলটাকে আ একেবারেই কমিয়ে ফেলতে। তার মানে কি? দ্যাট মিনস as long as the correlation coefficient between returns of two securities is less than +1, the portfolio risk will be less. The weighted average of the risk of the individual securities. তার মানে কি? The portfolio risk will be less the weighted average of the risks of the individual securities. তাহলে কি হবে? যে আমার টোটাল সিকিউরিটি পোর্টফোলিওর মধ্যে যতগুলো সিকিউরিটি আছে প্রত্যেকটার আলাদা, আলাদাভাবে স্বতন্ত্রভাবে কি হবে? রিস্ক লেভেলটা কিন্তু কমে যাবে। এভাবেই আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট এর মাধ্যমে পোর্টফোলিও রিস্কটা মেজার করে আমরা একটা আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা থাকবে বা সেগুলাকে আমি সঠিকভাবে কাজে লাগাতে পারবো। এই গেল কোরিলেশন কোএফিসিয়েন্ট কিভাবে বের করব, কেন বের করব, হুম? এবং সেখান থেকে আমি কি ধরনের ডিসিশন নিব আমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেইটার আলোচনা। আচ্ছা, এখন দেখব আমরা কোভেরিয়েন্স। সেটা কি? কোভেরিয়েন্স ইজ অ্যান অ্যাবসোলিউট মেজারিং অফ দ্য ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বিটুইন দ্য রিটার্নস ফর এ পেয়ার অফ সিকিউরিটিজ। এটা দ্বারা কি বোঝাচ্ছে? কোভেরিয়েন্স ইজ অ্যান অ্যাবসোলিউট মেজারিং অফ দ্য ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বিটুইন দ্য রিটার্নস ফর এ পেয়ার অফ সিকিউরিটিজ। মানে আমরা আমাদের যে সিকিউরিটি ইনভেস্টেড সিকিউরিটি যে পেয়ারগুলো থাকবে সেগুলোর আর পরিমাপটা মেজার করা যায় কিন্তু মানে কোন সিকিউরিটিতে কতটুকু আমি ইনভেস্ট করব ওই জোড়ার কতটুকু একে কতটুকু ওয়েট বহন করবে, হ্যাঁ? সেই ডিগ্রিটা আমরা জানতে পারবো। আচ্ছা, লাইক দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট দ্য কোভেরিয়েন্স ক্যান বি পজিটিভ, নেগেটিভ অর 0। যেটা আগেই আমরা শিখেছিলাম যে কোভেরিয়েন্সের ক্ষেত্রেও পজিটিভ রিলেশনশিপ থাকতে পারে একের অধিক সিকিউরিটির মধ্যে, নেগেটিভ থাকতে পারে, আবার কি 0 হতে পারে। এখন আসি পোর্টফোলিও রিটার্ন এবং রিস্কটাকে মেজার করতে গেলে যে ফর্মুলাগুলা আমরা ইউজ করতে পারি সেই ফর্মুলাগুলা সম্পর্কে। প্রথমেই রিস্কের আগে কি রিটার্নটা বের করব অবশ্যই, যে আসলে কতটুকু রিটার্ন পাচ্ছি। তারপরে চিন্তা করব সেই রিটার্নটা পাওয়ার জন্য আমাকে কতটুকু রিস্ক বহন করতে হয়েছিল। আচ্ছা, পোর্টফোলিও রিটার্ন এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, পোর্টফোলিও রিটার্ন ইজ দ্য ওয়েটেড এই শব্দটার উপর জোর দিচ্ছি আমি, ওয়েটেড এভারেজ অফ দ্য expected returns of the individual securities in the portfolio। মানে কি হচ্ছে যে আমরা জানি কি পোর্টফোলিও মানে কি অনেকগুলো ইনভেস্টমেন্ট সেক্টরের একটা কম্বিনেশন। মানে আমার টোটাল ইনভেস্টমেন্টটাকে আমি ভাগ ভাগ করে অনেকগুলো ইনভেস্টিং সেক্টরে ইনভেস্ট করব। এখন যখন আমি ইনভেস্ট করলাম সেখান থেকে আমার অবশ্যই আলাদা আলাদা সিকিউরিটি থেকে আলাদা আলাদা রিটার্ন আসলো। ধরা যাক আমি এ, বি, সি, ডি এবং ই এই ৫টা সেক্টরে ইনভেস্ট করেছিলাম আলাদা, আলাদা পরিমাণ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এখন বছর শেষে হয়তো আমি ১ বছর শেষে আমার টার্গেট হচ্ছে যে এই যে আমার টোটাল আ ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে আমি ভাগ, ভাগ করে ৫টা ইনভেস্টিং সেক্টরে ইনভেস্ট করলাম, সেগুলোর একটা এভারেজ আ আ জানতে চাইবো। এভারেজ সেগুলোর আসলে পোর্টফোলিও হিসেবে আমি দেখতে চাইবো যে এগুলো থেকে আসলে আমার পোর্টফোলিও রিটার্নটা কিভাবে আসছে। তাহলে সেটা বের করতে হলে আমাকে যেটা করতে হবে প্রতিটা সিকিউরিটি থেকে আলাদা, আলাদা ভাবে যে রিটার্নটা আমি পেয়েছি সেগুলোকে আমি একটা এভারেজ করব। এভারেজ করলে যে রিটার্ন রেটটা আমি পাবো সেটাই মেইনলি আমার পোর্টফোলিও রিটার্ন। আচ্ছা, the expected return on any portfolio can be calculated as হ্যাঁ, তাহলে expected return from an portfolio কে আমি এই সূত্রের আলোকে এই সূত্রটার মাধ্যমে প্রকাশ করতে পারি। সূত্রটা কি আমার? সেটা হচ্ছে এখানে যে সূত্রটা আছে সেটাকে আমি ভেঙে বলছি। এখানে কেপি দ্বারা বোঝাচ্ছে যে
the expected return on the portfolio, WI summation, WI হচ্ছে ওয়েট। হ্যাঁ, ওয়েট তো তোমরা জানো। তারপরে বলছি যে আমার হয়তো টোটাল ১০০ টাকা ছিল। আমি কোনো প্রজেক্টে হয়তো ১০ টাকা ইনভেস্ট করেছি, কোথাও ২০ টাকা, কোথাও ৩০ টাকা, হ্যাঁ? আর কোথাও হচ্ছে বাকি অংশটা। তাহলে আমি কোন সিকিউরিটিতে কতটুকু ইনভেস্ট করলাম সেটা কিন্তু আমার ক্যাপিটালের মাধ্যমে আমি মেজার করতে পারছি। এটাকে বলে ওয়েট। যেখানে বেশি ইনভেস্ট করা হবে সেটার ওয়েট বেশি, যেখানে কম ইনভেস্ট করা হবে তার ওয়েট কম। এরপরে হচ্ছে এনটা হচ্ছে কেআই। কেআই দ্বারা বোঝাচ্ছে যতগুলো সিকিউরিটিতে আমি ইনভেস্ট করেছি, প্রত্যেকটি থেকে যে আলাদা, আলাদা রিটার্ন পেলাম, সে আলাদা, আলাদা রিটার্ন রেটটা হচ্ছে আমার কেআই। এন হচ্ছে দ্য নাম্বার অর ডিফারেন্ট সিকিউরিটিস ইন দ্য পোর্টফোলিও। যতগুলো সিকিউরিটিতে হয়তো ৫ টা, ১০ টা বা ১৫ টা সিকিউরিটিতে ইনভেস্ট করেছি, সেই সিকিউরিটিগুলোর নাম্বার সংখ্যাকে আমি এন দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, এখানে সামেশন WI দ্বারা যেটা বোঝায় ইকুয়ালস টু 1, ওয়েটের মান। আচ্ছা, এখানে সামেশন WI হচ্ছে যতগুলো সেক্টরে আমি ইনভেস্ট করলাম সবগুলোর সমষ্টি, কিন্তু সবগুলো মিলেই হচ্ছে 1 বা 100%, হুইচ মিনস এখানে যেটা বলছি যে which means that 100% of the portfolio's assets must be included in this computation. মানে আমার টোটাল যত ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সবগুলা মিলে আমি আমার মোট 100% এটাকে আমার এনশিওর করতে হবে। তাহলেই কিন্তু আমার ওয়েট মেজারমেন্টটা সঠিক হবে। দেখা গেল যে আমি হয়তোবা ৬ টা সেক্টরে ইনভেস্ট করেছি, কিন্তু বছর শেষে আমি কম্বিনেশন করছি মাত্র ৫ টার। দ্যাট ইজ আমি পোর্টফোলিও রিটার্ন বা রিস্ক মেজার করছি কোরিলেশন কোএফিশিয়েন্ট এর মাধ্যমে শুধু ৫ টা ইনভেস্টমেন্ট সেক্টর নিয়ে। তাহলে কি হবে যে আমার ওয়েট মেজারমেন্টটা সঠিক হবে না। তাহলে আমার রেজাল্ট ভুল আসবে, পারফেক্ট হবে না। ভুল আসবে বলতে পারফেক্ট হবে না। এইভাবে কিন্তু আমরা পোর্টফোলিও রিটার্নটা মেজার করে ফেললাম। এখন আমরা শিখব পোর্টফোলিও রিস্কটাকে আমরা কিভাবে মেজার করতে পারি। আচ্ছা, we have discussed above that there are two forms of measures to calculate the portfolio risk. Now the formulas are below. আচ্ছা, the formula for calculating covariance on an expected basis is, এখানে আমি ফর্মুলাটা দিয়েছি, সেটা হচ্ছে correlation coefficient of AB দ্বারা বোঝাচ্ছে দুইটা অ্যাসেট, হ্যাঁ, the covariance between securities A and B, আর KA দ্বারা বোঝাচ্ছে one possible return on security A, মানে আলাদা করে শুধু একটা সিকিউরিটির জন্য যে রিটার্নটা আসলো সেটাকে A দ্বারা প্রকাশ করা হচ্ছে বা KI। আচ্ছা, কে বার এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দ্য এক্সপেক্টেড মিন বা ভ্যালু অফ দ্য রিটার্ন অন সিকিউরিটি এ। ঠিক একইভাবে এই জিনিসটা হচ্ছে ঠিক একইভাবে এই অংশটা সেটা হচ্ছে সিকিউরিটি বি থেকে যে আমি রিটার্নটা পেলাম এবং সিকিউরিটি বি এর যে এভারেজ রিটার্ন রেট সেটা, আর এটা হচ্ছে কোরিলেশন অফ আরআই এটাই। আচ্ছা, আরেকটা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট ক্যান বি রিলেটেড ইন দ্য ফলোইং ম্যানার। এটাকে নিম্নোক্ত উপায়েও আমরা প্রকাশ করতে পারি। কোরিলেশন অফ AB ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অ্যাসেট A অ্যান্ড B। এটা হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, সেটাকে আবার ভাগ করা যায় কি আলাদা আলাদা ভাবে। রিস্ক অফ অ্যাসেট ইজ রিস্ক মেজার্ড ফ্রম অ্যাসেট A এবং বা সিকিউরিটি A আর রিস্ক মেজার্ড ফ্রম সিকিউরিটি বি। আচ্ছা, এতক্ষণ হচ্ছে আমরা ফর্মুলাগুলা দেখলাম, বিষয়গুলো জানলাম ডিটেলসে। এখন আমরা এটার একটা ইমপ্লিকেশনে যাব। এখানে একটা এক্সাম্পল তুলে ধরেছি, প্রশ্নটা আগে পড়ছি আমি, তোমরা শোনো। কনসিডার টু অ্যাসেটস উইথ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা,
দুইটা অ্যাসেট সম্পর্কে আমাকে চিন্তা করতে হবে যার নিম্নোক্ত আ যেগুলো সম্পর্কে নিম্নোক্ত তথ্যগুলো দেওয়া আছে। সেটা কি? ধরো সিকিউরিটি 1, হ্যাঁ? সেটা থেকে আমি এক্সপেক্টেড রিটার্ন পাচ্ছি কত? 0.15, সেটা থেকে আমি রিস্ক পাচ্ছি 0.15 বলতে 15%, সেখান থেকে আমি রিটার্ন পেয়েছি 15%, আর সেখান থেকে আমার রিস্ক এসছে 10%। আর এই যে সিকিউরিটিটা যেখানে আমি আ প ইনভেস্ট করেছিলাম, সেটা ছিল আমার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এর 50%, হ্যাঁ? দ্যাট ইস আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যদি আমি 1 ধরি, তাহলে এটার ওয়েট ছিল আমার 0.5 বা 50%। বাকি 50% আমি ইনভেস্ট করেছিলাম সিকিউরিটি বি তে, সিকিউরিটি 2 তে, যেটার ওয়েট হচ্ছে 0.5, যেটা থেকে আমার রিস্ক এসছিল 20% এবং যেটার রিটার্ন রেট এসছিল কত? 0.2, 0.2 বা 20%। এখন এই যে আমাকে ইনফরমেশন গুলো দিয়েছে, এখান থেকে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা কি বলা হচ্ছে? কম্পিউট দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পোর্টফোলিও ইফ কোরিলেশন কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু 0.4, 0.40 বা 0.4 বা 40%। এই যে কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এই এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে আমি আমার পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্কটা মেজার করব। এখানে সূত্রটা দেওয়া আছে। প্রথমে পোর্টফোলিও রিটার্নটা বের করলাম। সেটা কি? পোর্টফোলিও রিটার্নের যে সূত্রটা প্রথমে লিখলাম। লিখে এরপর মানগুলা বসিয়ে দিলাম। এখানে কিন্তু এই যে WI দ্বারা বোঝাচ্ছে আলাদা, আলাদাভাবে ২ টা সিকিউরিটির ওয়েটের পরিমাণ, KI দ্বারা বোঝাচ্ছে তাদের কাছ থেকে যে রিটার্নটা পাওয়া গিয়েছে, সেই রিটার্ন রেটটা আলাদা, আলাদাভাবে। এখন এই ২ টাকে আমি একসাথে কম্বিনেশন করলাম। করার পর দেখা গেল এই পোর্টফোলিও থেকে আমার রিটার্ন এসছে 17.5%। আচ্ছা, এখন আমি আ আসলে এই পোর্টফোলিওতে ইনভেস্ট করা আমার জন্য লাভজনক হলো কিনা, এই ডিসিশনটা নিতে গেলে আমাকেই আ এর পোর্টফোলিওর যে রিস্কটা আছে সেটা বের করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি ডিসিশনটা নিতে পারব না। আচ্ছা, তাহলে পোর্টফোলিও রিস্কটা মেজার করি। আমাদের কাছে সূত্রটা এবং সূত্রটা আছে এবং সূত্রের মান দেওয়া আছে। সেটা কি? আ পোর্টফোলিও রিস্ক দ্যাট ইস সিগমা অফ কেপি ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার হোল স্কয়ার আর ওয়েট তার হোল স্কয়ার। এটা হচ্ছে অ্যাসেট বা সিকিউরিটি 1 এর জন্য, আবার আছে সিকিউরিটি 2 এর জন্য। আর এখানে যেটা করলাম সূত্র অনুযায়ী মাঝখানে কিন্তু আমি কোরিলেশনটা নিয়ে এসেছি। এই যে ২ টা সিকিউরিটি তাদের রিলেশনশিপটার উপর ভিত্তি করে যে কোরিলেশনের মানটা দেওয়া আছে সেটা এখানে আমাকে বসাতে হবে। বসিয়ে তারপর এভাবে আমি মানগুলো বসাবো আস্তে, আস্তে বসিয়ে। এখন লাস্টে দেখা গেল যে এই পোর্টফোলিও থেকে আমার পোর্টফোলিওটার থেকে যেই 17.5% রিটার্ন পেয়েছিলাম, এই রিটার্নটার বিপরীতে আমাকে 12.85% রিস্ক বহন করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আমার রিস্ক আ যতটুকু বহন করেছি তার বিপরীতে আমার রিটার্ন রেটটা কিন্তু অনেক ভালো ছিল। আ সেহেতু আমি বলতে সহজেই আমি আমার ডিসিশনটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার ইনভেস্টমেন্ট ডিসিশনটা ভালো ছিল ২ টা সিকিউরিটিতে আলাদা, আলাদাভাবে। হ্যাঁ? তাহলে আমার এই পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করাটা সঠিক ছিল এবং ইন ফিউচারে আমি এই পোর্টফোলিওতে আবারও ইনভেস্টমেন্ট করব। এই একটা ডিসিশন নিলাম। হুম? আরেকটা ডিসিশন হচ্ছে এই যে আমার সিকিউরিটি বি, হ্যাঁ? এটা যদি একটু চিন্তা করি, হ্যাঁ? সিকিউরিটি বি এর ক্ষেত্রে দেখো যে আমার সিকিউরিটি 1 এবং সিকিউরিটি 2 এই ২ টার যে রিলেশনশিপটা কোরিলেশনটা দেখো। একটা থেকে রিটার্ন আসছে 15%, আরেকটা থেকে আসছে 0.20%। মানে দুটো কিন্তু পজিটিভলি কোরিলেটেড। হ্যাঁ? এদের মানটাও কিন্তু পারফেক্টলি পজিটিভ না। কারণ এদের মধ্যে একটু
ও ২ টা হয়তো একই লাইন ফলো করছে কিন্তু কাছাকাছি, কাছাকাছি। আচ্ছা, হুবহু একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে না। আরেকটা বিষয় দেখা যায় এই ক্ষেত্রে মনে হচ্ছে কি যে সিকিউরিটি 2 টাই হয়তো আমার জন্য বেশি লাভজনক। হ্যাঁ? কিন্তু এইটার উপর ভিত্তি করে যদি আমি আমার ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেই বা স্ট্র্যাটেজি যেই স্ট্র্যাটেজি গুলা আ বিজনেস ভালোভাবে রান করানোর জন্য নেওয়া হয় সেই স্ট্র্যাটেজিটা ফলো করি তাহলে কিন্তু আমি একটা ভুল ডিসিশন এ যাবো। ঠিক আছে? কেন? এটার রিস্ক লেভেলটা দেখলেই বোঝা যায়। দেখো যেই সিকিউরিটি থেকে আমার 15% হারে রিটার্ন আসছে, সেই 15% রিটার্নের বিপরীতে আমাকে মাত্র 10% রিস্ক বহন করতে হচ্ছে। অপরদিকে যেটাকে আপাত দৃষ্টিতে আমার খুব লাভজনক ইনভেস্টমেন্ট সেক্টর মনে হয়েছিল, হ্যাঁ? সিকিউরিটি 2 সেখান থেকে যে রিটার্ন রেটটা পাচ্ছি, তার বিপরীতে কিন্তু আমাকে 0.2% দ্যাট ইস 20% হারে রিস্ক বহন করতে হচ্ছে। তার মানে এই সিকিউরিটিতে কিন্তু আমার লাভ একই যে পরিমাণ রিটার্ন আসছে ঠিক সেই পরিমাণ রিস্ক আমাকে বহন করতে হচ্ছে। তার মানে এটা কিন্তু খুব বেশি লাভজনক সিকিউরিটি না। এই ২ টার কম্বিনেশন করে আমি বুঝতে পারলাম। তখন আমাকে ইনভেস্টমেন্ট ডিসিশনটা কিন্তু পরবর্তী বছরের জন্য যখন আমি নিতে যাব, তখন আমার টার্গেট থাকবে কি জানো? তখন আমার টার্গেট থাকবে এই যে আমার কোরিলেশনটা আছে, যেটা 40% আছে, সেটাকে কিন্তু আমি আরো বাড়াতে চাইবো। যে তাদের রিলেশনশিপের কারণে যে আমার বেনিফিটটা আসছে সেটা যেন আরো বাড়ে। এটা আমার টার্গেট থাকবে এবং এই টার্গেটটা তখনই ফিল আপ হবে যখন সিকিউরিটি 2 কে আমি আরেকটু আ ডেভেলপ করতে পারবো। দ্যাট ইস এটার রিটার্ন রেট যা আসছে সেটা ভালো। হ্যাঁ? কিন্তু তার বিপরীতে যে রিস্ক রেটটা আছে, আমার চেষ্টা থাকবে এই রিস্ক রেটটা যেন আমি কমাতে পারি। ঠিক আছে? এমনও হতে পারে যে আমার টোটাল যে ওয়েট ছিল সেটাকে কম বেশি করা যেতে পারে। অথবা আমার বিজনেস স্ট্র্যাটেজি আমি কিছু চেঞ্জ করতে পারি। হ্যাঁ? ঠিক এই সকল ভাবে কিন্তু আমি আমার ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে পারি। তাহলে আমার মনে হয় আজকের আলোচনা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং এই যে রিলেশনশিপটা কোভেরিয়েন্স এবং কোরিলেশন কোএফিসিয়েন্ট এর মধ্যে যে রিলেশনশিপটা এটা যদি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলেই কিন্তু তোমাদের পক্ষে ডিসিশন নেওয়া সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ অল ফর জয়নিং আওয়ার ক্লাস। তোমরা সকলে ভালো থাকো। এই দোয়া করে আজকের আলোচনা আমরা শেষ করছি।